বাল্যবিয়ে বন্ধ হোক, মেয়ের জীবন আলোকিত হোক, শিক্ষা তার অধিকার, বন্ধ করো এই অন্যায় অবিচার। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষার প্রসারই মুখ্য ভূমিকা রাখতে পারে। যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে তথ্য ও যুক্তির মাধ্যমে এই মঞ্চে প্রমাণ করে দিয়ে যাব যে বাল্য বিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষার প্রসারই মুখ্য ভূমিকা রাখতে পারে। মাননীয় সভাপতি, বাল্য বিবাহ এটি শুধু একটি সামাজিক ব্যাধি নয়, বরং এটি একটি মেয়ের স্বপ্ন, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি তার পুরো জীবনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভয়াবহ সমস্যার সমাধান কোথায়? আমাদের জবাব পরিষ্কার: পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষার প্রসারই ছাড়া এই ব্যাধি সমাধান সম্ভব নয়। বাল্য বিবাহের সংজ্ঞায় আমরা বলতে পারি, জাতিসংঘ এর সংজ্ঞা অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়ের বিয়ে হলে তা বাল্য বিবাহ হিসেবে গণ্য হয়। বাংলাদেশের আইন অনুযায়ী ছেলে 21, মেয়ে 18 বছর বয়সের আগে বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ। ইউনিসেফ এর এক তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি 5 জন কিশোরী মেয়ের মধ্যে 1 জন কিশোরী মেয়ের বিয়ে হয় 18 বছরের আগে। 2023 সালে ইউনিসেফ এর এক তথ্য অনুযায়ী এই হার শুধু লজ্জাজনক নয়, বরং এটি ভয়ঙ্কর, এবং প্রতি বছর বাংলাদেশে প্রায় 1,20,00,000 মেয়ে বাল্য বিবাহের শিকার হয়। প্রথমত, পারিবারিক সচেতনতা ছাড়া বাল্য বিবাহ রোধ করা অসম্ভব। মাননীয় সভাপতি, একটি শিশুর প্রথম শিক্ষালয় পারিবারিক। যদি পরিবার সচেতন না হয় তবে সমাজ বাল্য বিবাহের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলবে প্রতিনিয়ত। মাননীয় সভাপতি, আমাদের সমাজে এখনো বহু পরিবার মনে করে মেয়েদের যত দ্রুত বিয়ে দেওয়া সম্ভব ততই ভালো। এই ভুল ধারণা দূর করতে হলে পরিবারকে সচেতন করতেই হবে। তারা যদি বুঝে যে অল্প বয়সে বিয়ে মানে মেয়ের ভবিষ্যৎ ধ্বংস, তাহলে তারাই হবে প্রথম প্রতিরোধের দেওয়াল। দ্বিতীয়ত, আমরা বলছি নারী শিক্ষা বাল্য বিবাহ রোধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একজন শিক্ষিত মেয়ে জানে কিভাবে নিজের মত প্রকাশ করতে হয়, নিজের অধিকার বুঝতে হয়। শুধু তাই নয়, শিক্ষিত মেয়ের পরিবারও জানে মেয়েকে শিক্ষিত করে তোলা বিয়ের চেয়েও বেশি প্রয়োজন। তৃতীয়ত, আমরা বলছি গবেষণায় প্রমাণিত যেখানে মেয়েদের শিক্ষা বেশি সেখানে বাল্য বিবাহের হার কম, এবং সেখানে পরিবারগুলো সচেতন, সেখানে মেয়ের নিজস্ব স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে। মাননীয় সভাপতি, তথ্যসূত্রে এই বলা যায় বাংলাদেশের 1/3 মেয়ের বিয়ে হয় 18 বছরের আগে, কিন্তু শহর অঞ্চল যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর মতো কিছু অঞ্চলে নারী শিক্ষার হার সবচেয়ে বেশি হওয়ায় সেখানে বাল্য বিবাহের হার তুলনামূলকভাবে অনেক কম। মাননীয় সভাপতি, এক তথ্যসূত্রে জানা যায় গ্রাম অঞ্চলের এনজিও সরকারের যৌথ প্রচেষ্টায় নারী শিক্ষা বাড়ানো হয়েছে, ফলাফল বাল্য বিবাহ নাটকভাবে কমেছে। এটা কি শিক্ষার কোনো ফল নয়? প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের বক্তাদের কাছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা ইয়াসিন আলাদকে। বিচারকরা যেহেতু আমাদের কলেজের সিনিয়র 2 শিক্ষক জড়িত, আমি মডারেটর হিসেবে ভূমিকা পালন করলেও আমার কিন্তু নম্বরে ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। আমি আবেগে যদি হাততালি দিয়ে ফেলি তাহলে তোমরা কেউ কোনো দলের পক্ষে বলছো না। একটু আগে হাততালি রাস্তায় আমার হাততালি কমাই দিয়েছে, কারণ আমি আমার শিষ্যদের, আমি আমার সন্তানদের পারফরমেন্সে খুশি। সেই খুশিটা অনেক সময় আটকে রাখা একটু কঠিন হয়ে যায়। যাই হোক, এখন আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা আবু সিয়ামকে। আমাদের গ্রামের এক মেয়ের গল্প বলি। নাম তার রিয়া। অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল, তার পরিবারও ছিল সচেতন। কিন্তু হঠাৎ একদিন খবর পাওয়া গেল রিয়ার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। কিন্তু এমনটা কেন হলো জানেন? কারণ তার পরিবার ভয়ভীত এইটা ভেবে যে মাইয়া আমার বড় হইলে সমাজ কি করব, বিয়া দেউন যাইব তো। যেহেতু তার পরিবার ছিল সচেতন, তাই তারা জানতো যে বাল্যবিবাহ আইনত অপরাধ, কিন্তু সচেতন হওয়া সত্ত্বেও সামাজিক চাপ ও দারিদ্রতার কারণে বিয়েটা হয়ে গেল। এই ঘটনা এটাই প্রমাণ করে যে শুধু শিক্ষা বা পারিবারিক সচেতনতা থাকলেই বাল্যবিবাহ ঠেকানো সম্ভব নয়। মাননীয় মডারেটর, আমাকে আজকের বিতর্কে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের প্রথম বক্তার প্রশ্ন শুনে শিহরিত, কিন্তু শিহরিত হলে তো চলবে না, আমাকে জবাব দিতেই হবে।
আসল কথা যেমনই হোক না কেন, ঘুরে ফিরে কিন্তু কথা একটাই, অর্থাৎ পারিবারিক সচেতনতা আসে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে। এটা ঘুম পাড়ানি মাসি পিসির গান নয় যে পরিবারকে বোঝাবো আর সে সচেতন হয়ে যাবে। অসচেতন পরিবার যখন তার মেয়েকে ছোট বয়সে বিয়ে দিতে চায়, আর তখন তাকে সচেতনতার বিন বাজিয়ে সচেতন করা সম্ভব নয়। তাই আমি মনে করি বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষার প্রসারের মাধ্যমে বাল্যবিবাহ ঠেকানো আর ঘোড়ার ডিমের স্বপ্ন দেখা একই কথা। মাননীয় মডারেটর, শিক্ষা ও সচেতনতা এগুলো একমাত্র শর্ত নয়। অনেক সময় শিক্ষিত পরিবারও সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা আর অর্থনৈতিক দারিদ্র্যের কারণে মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয়। তাই শুধু শিক্ষা নয়, সমাধান চাই বহুমাত্রিক। মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষ দলকে বলতে চাই, আপনারা বলেছেন পরিবার সচেতন হলেই বাল্যবিবাহ রোধ হবে, কিন্তু প্রশ্ন হলো যেসব পরিবার নিজেদের সচেতন বলে দাবি করে তারাই যখন মেয়েকে 15 থেকে 16 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়, তখন আপনাদের এই সচেতনতা কোথায় যায়? নাকি আলাদিনের চেরাগের ভিতরে লুকায়িত থাকে? মাননীয় মডারেটর, আইনকে কার্যকর না করলে সচেতনতা ও শিক্ষার সুফল সীমিত হয়ে যায়। বাংলাদেশের বাল্যবিবাহ প্রতিরোধ আইন আছে, কিন্তু প্রয়োগ দুর্বল। সচেতন পরিবার যদি দেখে আইন কার্যকর হচ্ছে না, তবে তারা সামাজিক চাপে নতি স্বীকার করে। তাই আইনের কঠোর বাস্তবায়ন জরুরি। মাননীয় মডারেটর, অর্থনৈতিক কারণ বাল্যবিবাহের অন্যতম মূল চালিকা শক্তি। দারিদ্র্যের কারণে অনেক পরিবার ভাবে ছোট বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিলে খরচ কম, দায়িত্বও শেষ। এই অর্থনৈতিক বাস্তবতা পরিবর্তন না করলে শুধু শিক্ষা দিয়েই সমস্যা সমাধান সম্ভব নয়। প্রতিপক্ষ বন্ধুগণ, নারী শিক্ষার প্রসার যদি একমাত্র অপরিহার্য হয়, তবে গ্রামের যে শিক্ষিত মেয়েরা এসএসসি পাস করার পরেই বিয়ের পিড়িতে বসছে, তাদের জন্য আপনাদের এই শিক্ষার মন্ত্রটা কোথায় যায়? নাকি মন্ত্র ডেট ওভার হয়ে যায়? মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা বলেছেন শিক্ষা ও সচেতনতাই অপরিহার্য, কিন্তু যদি আইন কঠোরভাবে প্রয়োগ হয়, পুলিশ বয়স যাচাই করে, রেজিস্ট্রার লাইসেন্স হারানোর ভয় পায়, তাহলে কম শিক্ষিত পরিবারও বাল্যবিবাহ করতে ভয় পাবে। এটা কি প্রমাণ করে না যে শিক্ষা ও সচেতনতার চেয়েও আইন বেশি কার্যকর? আমি আশা করি এই প্রশ্নের একটি যুক্তিসম্মত উত্তর পাবো প্রতিপক্ষ দল থেকে। মাননীয় মডারেটর, আমি আবারও বলছি, বাল্যবিবাহ প্রতিরোধে শুধুমাত্র পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষার প্রসার অপরিহার্য নয়, বাস্তবে দরকার বহুমুখী উদ্যোগ, আইনের কার্যকর প্রয়োগ, দারিদ্র্য দূরীকরণ, সামাজিক মানসিকতার পরিবর্তন এবং নিরাপদ পরিবেশ তৈরি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম বক্তা আবু সিয়ামকে। আমি এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা আপনি তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী। আজ আমরা এমন একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে কথা বলছি যা শুধুমাত্র একটি কন্যা শিশুর ভবিষ্যৎ নয়, বরং পুরো সমাজের অগ্রগতিকে ব্যাহত করে, আর সেটি হলো বাল্যবিবাহ। প্রথমত, পারিবারিক সচেতনতায় বাল্যবিবাহ প্রতিরোধের প্রথম ধাপ। একজন শিশুকন্যার জীবনের প্রথম ও প্রধান অভিভাবক হলো তার পরিবার। অসচেতন ও কুসংস্কারাচ্ছন্ন পরিবার যখন মনে করে মেয়ে বড় হয়ে গেলে দায় বেড়ে যায়, ঠিক তখনই তারা তাকে বাল্যবিবাহ থেকে ঠেলে দেয়। একজন 14 বছরের কিশোরী স্কুলে যাওয়ার বদলে যদি বিয়ের পিড়িতে বসে, সেটা কি কেবল তারিখ হতে না, সেটা একটি পরিবার, একটি সমাজ এবং কি একটি ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়া নামান্তর। বাংলাদেশে বাল্যবিবাহ 90% সিদ্ধান্তই আসে একটি পরিবার থেকে। এই পরিবার যদি জানতো বাল্যবিবাহ মেয়ের স্বাস্থ্য ঝুঁকি কতটা ভয়াবহ, মেয়ের শিক্ষা ও স্বাস্থ্য কিভাবে থেমে যায়, মানসিক চাপ ও সুস্থতা কতটা ভয়াবহ, তাহলে তারা নিজেরাই বাল্যবিবাহ ঠেকিয়ে দিত। পরিবার যদি সচেতন হয়, সেখানে তাহলে প্রশাসনের দরকারই পড়ে না। দ্বিতীয়ত, নারী শিক্ষা প্রসারই হলো এই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একজন শিক্ষিত কিশোরী জানে তার অধিকার, জানে আত্মরক্ষা, জানে না বলা কথাগুলো। একটি গবেষণায় বলা হয়েছে প্রতিটি মাধ্যমিক শিক্ষার বছর বাল্যবিবাহের সম্ভাবনা কমায় 4.1%। এমনকি শিক্ষিত নারী করে 25 বছর বয়সে বিবাহ করেন এবং অশিক্ষিতরা 15 থেকে 16 বছর বয়সে বিবাহ করেন। আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একজন শিক্ষিত নারী পরবর্তীতে সচেতন মা হিসেবে পরিচিত হন এবং যিনি পরবর্তী প্রজন্মকে এই অভিশাপ থেকে বাঁচান। তৃতীয়ত, বাস্তব উদাহরণ হচ্ছে এই দুটি বিষয়ে সবচেয়ে কার্যকর। কুড়িগ্রাম জেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল ও RDRS এর প্রোগ্রামে 22% বাল্যবিবাহ কমেছে শুধু সচেতনতা ও মেয়েদের শিক্ষা চালিয়ে নেওয়ার কারণে। BRSE এর স্বপ্নসারী প্রকল্পে চালিয়ে নেওয়ার কারণে BRSE এর স্বপ্নসারী প্রকল্পে 54,000 কিশোরী নিজের ভবিষ্যৎ গড়তে সক্ষম হয়েছে। আমল ফাউন্ডেশন পরিবার আর্থিক সহায়তা দিয়ে মেয়ের বিয়ে ঠেকিয়েছে। এসব উদ্যোগ শুধু প্রশাসন নয়, বরং পরিবার ও শিক্ষার ভূমিকাই ছিল সবচেয়ে বড়। বাংলাদেশে আজও প্রায় 51% নারী 18 বছর আগে বিয়ে হয়ে যায়। তথ্যসূত্রে ইউনিসেফ 2022। 52 প্রতি 2 জন নারীর একজন বাল্যবিবাহ শিকার। ইউনিসেফ এবং অন্যান্য সংস্থার গবেষণায় প্রমাণিত যেসব মেয়েরা মাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরোয় তাদের বিবাহের হার অনেক কম। আপনারা যদি আইনকে মুখ্য বলে দাবি করেন, তাহলে আপনাদের কাছে বলতেই হচ্ছে যে আইন কিন্তু সচেতন ও শিক্ষিত মানুষ দ্বারাই তৈরি, এবং একজন সচেতন ও শিক্ষিত মানুষই একজন সচেতন ও শিক্ষিত মানুষ পরিবার হতে একজন সচেতন ও
শিক্ষিত মানুষ তৈরি হয়। আইনের প্রয়োগ সেখানে খাটে যেখানে কিনা সচেতন শিক্ষিত মানুষ থাকে। আইন থাকতে পারে বাহ্যিক, ডাল প্রশাসন থাকতে পারে বাহ্যিক রক্ষাকবল, কিন্তু একজন সচেতন মা বাবা এবং সচেতন শিক্ষিত পারে তার বাল্যবিবাহকে চিরতরে না বলতে। বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে সমাজকে ভেতর থেকে পরিবর্তন করতে হবে। একজন পারিবারিক সচেতনতা, নারী শিক্ষার প্রসারে এখানে সবচেয়ে বেশি অপরিহার্য। শিক্ষিত সচেতন পরিবার পারে একটি বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তুলতে। সচেতন পরিবার মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও কেরিয়ার গড়ে তুলতে উৎসাহিত করে। তাই আমরা আজ দ্বন্দ্বহীনভাবে বলছি, বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষা প্রসারে মুখ্য ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারপতি এবং ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা আম্বিয়া খাতুন মিমকে। এবার আমি আহ্বান জানাবো বিপক্ষ দলের তৃতীয় বক্তা মারুফকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে। আজকের বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার প্রসার এবং পারিবারিক সচেতনতায় মুখ্য ভূমিকা রাখতে পারে। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আলোচ্য প্রস্তাবের বিপক্ষে আমার এবং আমার দলের অবস্থান। মাননীয় সভাপতি, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সঠিক তথ্য উপস্থাপন করতে করতে বক্তা, আর তথ্য উপস্থাপন না করতে করতে তক্তা। মাননীয় সভাপতি, বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষা এবং পারিবারিক সচেতনতা অপরিহার্য। এই বিষয়ে কোনো যথাযথ উপস্থাপন করতে পারেনি না, বরং তক্তাগিরি করে গেলেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রতিপক্ষ দলের বক্তাদের ভাষ্য মতে একদল সামাজিক সচেতন লোক একটি বাল্যবিবাহ বন্ধ করতে গেল, কিন্তু পাত্র এবং পাত্রীর পরিবার মানতে নারাজ। তারা যদি আইনের আশ্রয় ছাড়া বাল্যবিবাহটি বন্ধ করতে যায়, তবে সৃষ্টি হবে মারামারি, ঘটবে হতাহতের ঘটনা। প্রতিপক্ষ দলকে এমন পরিস্থিতি চাচ্ছেন মাননীয় সভাপতি? লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে নারী শিক্ষার হার, কিন্তু সেই হারে কমছে না বাল্যবিবাহ। করোনার সময় বাল্যবিবাহ পূর্বের তুলনায় দ্বিগুণ বেড়েছিল, কিন্তু সেই করোনাকে আমরা প্রতিরোধ করছি ভ্যাকসিনের পাশাপাশি পারিবারিক এবং সামাজিক সচেতনতা দিয়ে। তাই প্রতিপক্ষের নিকট সুস্পষ্ট দুটি প্রশ্ন রেখে যাচ্ছি, এটি আপনাদের কেমন সচেতনতা যা করোনার ক্ষেত্রে সচেতন কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে সচেতন নয়? 2, পারিবারিক সচেতনতা বৃদ্ধির ফলে নারী শিক্ষা বৃদ্ধি পেলেও সেই পরিবার তাদের স্কুল পড়া ছাত্রীদেরকে কেন বাল্যবিবাহ দিচ্ছে? আশা করি সুস্পষ্ট উত্তর দিয়ে যাবেন। 999 ফুল পেয়ে জগন্নাথপুরে বাল্যবিবাহ বন্ধ করল পুলিশ। তথ্যসূত্র প্রথম আলো, 5 মে 2025। সাঁতার প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ, লাখ টাকা জরিমানা। তথ্যসূত্র কালের কণ্ঠ, 27 জুন 2025। বয়স বাড়িয়ে বাল্যবিবাহের চেষ্টা বন্ধ করল মহিলা পরিষদ। বাংলাদেশ প্রতিদিন, 9 জুলাই 2025। এছাড়াও যশোরের চৌগাছা উপজেলার ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে গত 30 দিনে 2 শতাধিক বাল্যবিবাহ বন্ধ। নারী শিক্ষা এবং পারিবারিক সচেতনতার প্রধান ভূমিকায় এমন কোনো দৃষ্টান্তকে দেখে যেতে পারবেন প্রতিপক্ষ? না, পারবেন না। যার কারণে আমরা বলছি নারী শিক্ষার প্রসার এবং পারিবারিক সচেতনতা হলো একটি গৌণ কারণ। মুখ্য কারণ হলো আইনের কঠোর প্রণয়ন, জন্ম নিবন্ধনের জালিয়াতি রোধ এবং সুশিক্ষা, যা বাল্যবিবাহ প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করতে পারবে। মাননীয় সভাপতি, আমি আমার দলের অবস্থানকে সমন্বিত 4টি স্তম্ভ দিয়ে পরিষ্কার করছি, যেখানে নারী শিক্ষা এবং পারিবারিক সচেতনতা একটি স্তম্ভ। মাননীয় সভাপতি, 4টি স্তম্ভ দিয়ে একটি ঘর দাঁড় করা হয়, তখন আপনি যদি 4টি স্তম্ভের জায়গায় 1টি স্তম্ভ দিয়ে ঘর দাঁড় করান, তখন কি আপনার ঘর দাঁড় করানো কখনো সম্ভব হবে? না, ঘরের চালটি ভেঙে আপনারই মাথায় পড়বে। ঠিক একইভাবে শুধুমাত্র নারী শিক্ষা এবং পারিবারিক সচেতনতা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা কখনোই সম্ভব নয়। মাননীয় সভাপতি, আমার দেখে যাওয়া সমন্বিত 4টি স্তম্ভ হলো আইনের কঠোর প্রণয়ন ও লাইফ মনিটরিং, 2 অর্থনৈতিক সুরক্ষা ও প্রণোদনা, 3 নিরাপত্তা অবকাঠামো, সর্বশেষ পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষা। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, সমাজে আইনের উদ্দেশ্য কি? জরিপ স্টুডেন্টসের মতে আইন মূলত 1 মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, 2 দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, 3 অপরাধীদের উস্কানি বন্ধ করে, সর্বোপরি সমাজের নিরাপত্তা নিশ্চিত করে। বিজ্ঞ প্রতিপক্ষ নারী শিক্ষা এবং পারিবারিক সচেতনতা দিয়ে বাল্যবিবাহ দেওয়া ব্যতীত বন্ধ হয়েছে এমন কোনো দৃষ্টান্তকে দেখিয়ে দিতে পারবেন? যদি দেখিয়ে যেতে পারেন তবে আপনাদের অযৌক্তিক বক্তব্যকে যৌক্তিক বলে মেনে নেব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বক্তা মারুফকে। এখন পক্ষ দলের দলনেতা এবং প্রথম পর্যায়ে সর্বশেষ বক্তা তোমাকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। নারী মানে আলো, নারী মানে প্রাণ, নারী ছাড়া পৃথিবী হয় অচল শূন্য জ্ঞান। যে নারী হয় শিক্ষিত সে তো জাতির প্রাণ, বাল্য বিবাহ রূপ বেশে আনবে আলোর দান। ধন্যবাদ মাননীয় সভাপতি, এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষার প্রসার মুখ্য ভূমিকা রাখতে পারে। মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমার দলের 2 বক্তা পারিবারিক
সচেতনতা ও নারী শিক্ষার প্রসার সম্পর্কে ব্যাখ্যা দিয়ে গেছেন। এখন আমিও তাদের বক্তব্য পুনরায় সংজ্ঞায়ন করছি। বাল্যবিবাহ কোনো পারিবারিক সুখ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। অল্প বয়সে মেয়ের বিয়ে হলে তার শিক্ষা বন্ধ হয়ে যায়, শারীরিক ও মানসিক ক্ষতি হয়, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। মাননীয় সভাপতি, এর প্রতিরোধের জন্য প্রধান যুক্তিগুলো হলো, পরিবার যদি সচেতন না হয় তবে তারা জানবে বাল্যবিবাহ সুখ নয়, বড় একটি কষ্টের শিকল। একজন মা শিক্ষিত হলে পুরো পরিবার শিক্ষিত হয়। শিক্ষিত কন্যা নিজের অধিকার বুঝে, অন্যায় প্রতিরোধ করে, সমাজকে এগিয়ে নিয়ে যায়। মাননীয় সভাপতি, জাতির বৃহত্তম কল্যাণে নারী শিক্ষা সমাজের জন্য যে কত গুরুত্বপূর্ণ বিষয় তার প্রমাণ মেলে ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার্টের নেতা বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। মাননীয় সভাপতি, তিনি বুঝে দিয়েছিলেন একজন শিক্ষিত মাই আসলে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে পারে, আর সেখান থেকেই তৈরি হয় শিক্ষিত জাতি। মাননীয় সভাপতি, নারী জগতের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার সাথে তো আমরা সকলেই পরিচিত। তিনি নারী জগতের অভাবনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারীর অধিকার, নারী শিক্ষা, বাল্যবিবাহ বন্ধে বেগম রোকেয়া 1909 সালে তিনি প্রথমে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাননীয় সভাপতি, ইউনিসেফের তথ্যমতে বাংলাদেশের মেয়েদের স্কুল বৃদ্ধি পাওয়ায় 1997 সাল থেকে 2022 সাল পর্যন্ত গত 25 বছরে বাল্যবিবাহের হার 75% থেকে 50% নেমে এসেছে। এটা কেবল শিক্ষার অবদান। ইউনিসেফের তথ্যমতে শিক্ষিত মেয়ের বাল্যবিবাহের হার 7 গুণ কম। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বক্তা বলে গেলেন আইন আছে তাই কঠোর আইন প্রয়োগ করলে বাল্যবিবাহ বন্ধ হবে, কিন্তু আমি প্রশ্ন করি আইন তো বহুদিন ধরে আছে, তবু কেন গ্রামে গঞ্জে আজও বাল্যবিবাহ চলছে? ব্রিটিশ ভারতে প্রথমবারের মতো 1929 সালে চাইল্ড অফ ম্যারিজ রিস্ট্রেন্ট আইন চালু করা হয়, যেখানে মেয়ের বয়স 14 বছর এবং ছেলের বয়স 18 বছর করা হয়। আবার তার সংশোধনের মাধ্যমে 2004 সালে মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স 21 বছর করা হয়। সর্বশেষ বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন পাশ করা হয় 2017 সালে। মাননীয় সভাপতি, 2017 সালে এই আইন পাশ হওয়া সত্ত্বেও বর্তমানে বাল্যবিবাহের হার দাঁড়ায় 50.7%। অতএব 2 জন মেয়ের মধ্যে 1 জন মেয়ে হয় বাল্যবিবাহের শিকার। তাহলে আপনারা বলুন আইন ঠিক কতটুকু কার্যকর বাল্যবিবাহ প্রতিরোধে? যদি পরিবার শিক্ষিত না হয়, তারা আইন সম্পর্কে না জানে, তাহলে সেই আইন কাগজেই সীমাবদ্ধ থাকবে, কারণ পুলিশ কিংবা এনজিও লোক তো প্রতিদিন ঘরে ঘরে ঘুরবে না। আবার 2017 সালের এক ব্যতিক্রমধর্মী ধারায় বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে অভিভাবকের সম্মতিতে 18 বছরের আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিতরণ ছাড়া। ধন্যবাদ দলনেতাকে। এবার আহ্বান জানাবো বিপক্ষ দলের দলনেতা শিপন খানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আর্তনাদ, চিৎকার, নিঃসঙ্গতা, অসহায়ত্বের প্রতিধ্বনি উত্তর হতে দক্ষিণ। আমি অবাক যখন চোখে ভাসে কিশোরীদের আর্তনাদ, চিৎকার। হ্যাঁ মাননীয় সভাপতি, অনেক কিশোরী আজ অসহায়, অবহেলিত, নির্যাতিত তার নিজ পরিবারের কাছে। তখন সচেতনতা আসবে কোথা থেকে মাননীয় সভাপতি? পারিবারিক সচেতনতা আসবে কোথা থেকে মাননীয় সভাপতি? আজ কেন আমরা শুনতে পাচ্ছি কিশোরীদের আর্তনাদ, কেন আমরা দেখতে পাচ্ছি কিশোরীদের বাল্যবিবাহের মতো অন্ধকারাচ্ছন্ন দৃশ্য? সেই কারণ উদ্ঘাটনের জন্যই আজকের বিতর্ক। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষার প্রসার মুখ্য ভূমিকা পালন করতে পারে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। অর্থাৎ মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল আজকের বিষয়ের মঞ্চে যে প্রস্তাবনাটি এনেছেন সেখানে তারা বাল্যবিবাহ প্রতিরোধে এক পেশে বক্তব্য প্রদান করেছেন, সীমাবদ্ধ বিষয়ে চিত্র তুলে ধরেছেন, যার মূল কারণ হিসেবে তারা পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষার প্রসারকেই দায়ী করছেন। ঠিক এই জায়গাটিতেই আমাদের অবস্থান। আমরা দাবি করছি বহুমাত্রিক বিষয়ে সমন্বিত বাল্যবিবাহ বন্ধের দাবি করছি, সেখানে তাদের এক বিষয়ে গ্রহণযোগ্যতাই থাকে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, নারীর শিক্ষা থাকলেও যদি মেয়েকে এসএসসি এইচএসসি পড়া অবস্থাতেই তার পরিবার তাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে শিক্ষার অপরিহার্যতা কোথায়? অর্থনৈতিক স্বচ্ছতা। পরিবার যদি অর্থনৈতিকভাবে স্বচ্ছ না হয় তাহলে তারা মেয়েকে যত পড়াতে ইচ্ছুক হোক না কেন পড়াতে পারে না। তাই বাল্যবিবাহ প্রতিরোধে অর্থনীতি বড় ভূমিকা পালন করে। আইন প্রয়োগের দুর্বলতা,
আমাদের দেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তা যে কতটুকু প্রয়োগ হয় তা আমরা সকলেই জানি। ভুয়া জন্ম নিবন্ধন, প্রশাসনিক গাফিলতি আর সামাজিক প্রভাব সব মিলিয়ে আইন কার্যকরী হয় না। তাই শুধু সচেতনতা দিয়ে চলবে না, আইনকেও কার্যকর করতে হবে। সামাজিক কুসংস্কার ও মানসিকতা, অনেক পরিবার শিক্ষিত হয়ে মনে করে মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দিলেই দায়িত্ব শেষ, এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিয়েকে বাধ্যতামূলক করা হবে। সমাজ যদি শিক্ষিত হয় তবুও যদি তাদের মানসিকতা না বদলায় তাহলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়। নারীর কর্মসংস্থান, যদি মেয়ে পড়াশোনার পরেও কোনো কর্মসংস্থানের সুযোগ না পায় তাহলে পরিবার তাকে বোঝা মনে করে। যদি সেই মেয়ে কোনো কর্মসংস্থানের সুযোগ পায় তাহলে পরিবার তাকে সম্পদ হিসেবে গ্রহণ করে। কিন্তু মাননীয় মডারেটর, এখানে আমার দলের স্পষ্ট অবস্থান, বাল্যবিবাহ প্রতিরোধ একটি বহুমাত্রিক কাজ। পারিবারিক সচেতনতা ও নারী শিক্ষা তার মধ্যে একটি উপাদান মাত্র। এর সাথে দরকার অর্থনৈতিক স্বচ্ছতা, কঠোর আইনের প্রয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান, জন্ম নিবন্ধনের স্বচ্ছতা এবং সামাজিক কুসংস্কার ভাঙা। পরিশেষে আমি বলতে চাই, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য শুধু শিক্ষা ও পারিবারিক সচেতনতার উপর নির্ভর করলে আমরা ব্যর্থ হব। আমাদের নিতে হবে সমন্বিত উদ্যোগ, যেখানে অর্থনীতি, আইন, প্রশাসন, সমাজ ও শিক্ষা সবাই একই সাথে কাজ করবে। এটাই আমার দলের অবস্থান, এটাই বাস্তবতার প্রতিফলন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। এবার চুক্তি খণ্ডন করবে উপস্থাপন করতে আসবে বিপক্ষ দলের দলনেতা তামান্না আক্তার তোমা। ধন্যবাদ মাননীয় সভাপতি। এ পর্যায়ে বিতর্কের খাতিরে আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তা না তাদের পক্ষে কোনো যথা পর্যন্ত যুক্তি উপস্থাপন করতে পেরেছেন, না আমাদের দলীয় অবস্থানের কোনো দুর্বলতা প্রতিমান করতে পেরেছেন। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বক্তারা বলছে অর্থনৈতিক দরিদ্র বাল্যবিবাহ বড় কারণ, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারেন শিক্ষার মাধ্যমে মানুষ নিজেই সচেতন এবং স্বনির্ভর হতে পারে? অর্থনৈতিক সমস্যা থাকলেও যদি পরিবার শিক্ষিত না হয়, মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন না থাকে, তাহলে কিভাবে বাল্যবিবাহ বন্ধ হবে? অনেক দরিদ্র পরিবারও শিক্ষিত হলে মেয়েকে স্কুলে পাঠায়, বিয়ে দেয়। আর্থিক সহায়তা সামরিক, কিন্তু শিক্ষা হলো দীর্ঘমেয়াদী সমাধান। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বক্তারা বলছে শুধু শিক্ষা বা সচেতন বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়, কঠোর আইন প্রয়োগ সবচেয়ে জরুরি। মাননীয় সভাপতি, আমরা অস্বীকার করছি না, আইন অবশ্যই দরকার, কিন্তু আপনি যতই কঠোর আইন প্রয়োগ করেন না কেন, যদি মানুষ আইন মানার মানসিকতা না রাখে তাহলে সেই আইন কাগজেই থেকে যায়। পরিবার যদি নাই বুঝে যে বাল্যবিবাহ একটি অপরাধ এবং এর পরিণতি কত ভয়াবহ, তাহলে আইন মানবে কিভাবে? আমরা দেখিয়েছি যেখানে সচেতনতা শিক্ষা বেশি সেখানে আইন প্রয়োগ ছাড়াও বাল্যবিবাহ কম। আপনারা কি জানেন ইউনিসেফ বা অন্যান্য সংস্থাগুলো বলছে নারী শিক্ষা বাড়লে বাল্যবিবাহ কমে? মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বক্তাদের ভাষ্য মতে স্থায়ী প্রশাসন, এনজিও বা ধর্মীয় নেতার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। মাননীয় সভাপতি, এরা বাহ্যিকভাবে কিছু সময়ের জন্য বাল্যবিবাহ বাধা দিতে পারে, কিন্তু প্রতিটি পরিবার প্রতিদিন পুলিশ কিংবা এনজিওর লোক পৌঁছায় না। স্থায়ী সমাধান তখনই সম্ভব যখন মেয়ে বুঝে। আপনারা বলছেন যে অনেক শিক্ষিত পরিবারে বাল্যবিবাহ হয়, তাহলে শিক্ষা কি আসলে কাজ করে? আমি বলি হ্যাঁ, কিছু ব্যতিক্রম হয়, তবে সংখ্যাগতভাবে শিক্ষিত পরিবারে বাল্যবিবাহের হার অনেক কম, কারণ ব্যতিক্রম দিয়ে নিয়ম বদলায় না। আমরা দেখিয়েছি শিক্ষা যত বাড়ছে বাল্যবিবাহের হার তত কমছে, এটা পরিসংখ্যানে প্রমাণিত। সামাজিক আচরণ বদলাতে সময় লাগে, কিন্তু সেই পরিবর্তনের ভিত্তি শিক্ষায়। মাননীয় সভাপতি, ব্যতিক্রম ধর্মী এক দ্বারাই বলা হয়েছিল ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডন করবে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি আহ্বান জানাবো বিপক্ষ দলের দলনেতাকে তার যুক্তি খণ্ডন করার জন্য। বিপক্ষ দলের দলনেতা শিপন খান। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের ভাষ্যমতে নারী শিক্ষা থাকলেই বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, তাহলে বাংলাদেশে কেন অনেক শিক্ষিত পরিবারেও বাল্যবিবাহ হচ্ছে? বাস্তবে দেখা যায় ক্লাস 9-10 পড়া মেয়েদেরকে এসএসসি এইচএসসি শেষ হওয়ার আগেই তার পরিবার বিয়ে দিয়ে দেয়। কেবল শিক্ষার সনদ থাকলেই পরিবারের মানসিকতা বদলায় না, কুসংস্কার ও সামাজিক চাপও এখনো কাজ করে। প্রতিপক্ষ দল বলেছে পারিবারিক সচেতনতা থাকলেই নাকি বাল্যবিবাহ বন্ধ হয়ে যায়, কিন্তু বাস্তবে অনেক পরিবার সচেতন হয়েও বাল্যবিবাহ দিচ্ছে। তাহলে তারা জানে এটা ক্ষতিকর, তবুও বলছে খরচ বহন করতে পারছি না, বিয়ে দিলেই দায়িত্ব শেষ। তাহলে কি তারা শুধু সচেতনতার সমাধান দিল? মোটেও না। এটি সমাধানের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি দিক বাস্তবায়িত করতে হবে। 1.
আইন ও শাস্তির নিশ্চয়তা, মোবাইল কোড, কাবিননামা, জন্ম নিবন্ধন, ক্রস চেক, ভুয়া বয়স দিলে রেজিস্টার এবং সহযোগিতার লাইসেন্স বাতিল, অর্থনৈতিক প্রণোদনা, কন্ডিশনাল ভাতা, সাইপেন্ট, মেয়ের স্কুল ধারাবাহিকতা ও অভিভাবকের আয় সংযুক্ত করা, নিরাপত্তা কাঠামো, নিরাপদ যাতায়াত ও অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি, সামাজিক মানসিকতার পরিবর্তন, ইমাম, শিক্ষক, স্থানীয় নেতাদের অঙ্গীকার, মিডিয়া ক্যাম্পেইন, বিয়ের রেজিস্টার এবং বাধ্যতামূলক প্রশিক্ষণ, নারী শিক্ষা ও পারিবারিক সচেতনতা এগুলো থাকবে, কিন্তু একক সমাধান হিসেবে নয়। সুতরাং প্রস্তাবনায় বলা মুখ্য শব্দটাই সমস্যার মূল। শিক্ষা ও সচেতনতা মুখ্য বললে আইন, অর্থনীতি ও নিরাপত্তার মতো নির্ণায়ক স্তম্ভগুলোকেই খাটো করি। আমাদের বক্তব্য বহুমাত্রিক সমাধান ছাড়া বাল্যবিবাহ সম্ভবই না, তাই প্রতিপক্ষের প্রস্তাবটি অতিরঞ্জিত ও অসম্পূর্ণ খারিজ প্রাপ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকেই। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। আমরা দুই পক্ষেরই দুই পর্বের বক্তব্য দেয়ার বেস্ট। তাদের সবার জন্য হাততালি, ফলাফল দেখা ছাড়াই তাদের সবার জন্য হাততালি আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য। এখন এই বিচারক মণ্ডলীর মধ্যে যিনি সিনিয়র ছিলেন ওনাকে দু এক কথা বলে, এবং সাথে যিনি সহকর্মী ছিলেন উনিও যদি কিছু বলেন সবার উদ্দেশ্যে, তা আমি ওনাদের হাতে মাইকটা হস্তান্তর করছি। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা একটা সুন্দর, গঠনমূলক, যুক্তিসঙ্গত এবং একটা প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা দেখলাম। বিতর্ক যে বিষয়টা সেটা বলার আগে আমি আমাদের যারা বিতর্ক করলো তাদেরকে নিয়ে কিছু বলি। প্রথম আমরা কয়েকটা বিতর্ক দেখছি, তখন কিন্তু তোমাদের ভিতরে উচ্চারণের একটু সমস্যা ছিল, তথ্য দিতে হয় ঠিক মতো হয়েছে বা অনেকে দিছেও না তথ্য, বা যুক্তি খণ্ডনের ক্ষেত্রেও অনেকটা সামঞ্জস্য ছিল না। কিন্তু কয়েকটা বিতর্ক দেখার পর আজকের যে বিতর্কটা দেখলাম যে তোমাদের ভিতরে যে আত্মবিশ্বাসের যে লেভেলটা সেটা কিন্তু অনেকটাই গ্রো করছে, আর সেটা আমার কাছে খুব ভালো লাগছে। আর উচ্চারণটা অনেকটাই পরিষ্কার হয়ে আসছে, সেদিকটাও ভালো লাগছে। আর বিষয়ে যে করা হয়েছে সেই বিষয়টাও যে তোমরা বুঝতে পারছো, দুই পক্ষই, পক্ষ বিপক্ষ, এটা যে তারা বুঝতে পারছো, এটাও অনেকটা গ্রুপ যারা এটা নিয়ে ঘাটাঘাটি করছো, অনেকটা তোমাদের কিন্তু যে তোমাদের ভিতরে যে জ্ঞানটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাইছে। যে ওভারঅল তোমাদের এই বিতর্ক, কয়েকটা বিতর্ক অংশগ্রহণ করার পর তোমাদের ভিতরের যে ইমপ্রুভটা কিন্তু অনেকটাই হয়েছে, এবং আশা করবো আরও কয়েকটা করলে তোমাদের ভিতরে আরও যে একটু জড়তা বা একটু যে সংকোচ সেটাও আরেকটা কেটে যাবে। তাহলে তোমাদের যে দুই পক্ষ খুব সুন্দর বক্তব্য দিচ্ছে, এবং দুইজনের পক্ষের ভিতরে কী ছিল, যুক্তি ছিল, তথ্য ছিল, এবং দুইজনের পক্ষটা বিতর্কটায় প্রাণবন্ত হয়েছে। আশা করবো আগামীতে তোমরা আরও একটু চর্চা করবো, আরও উন্নতি করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই বাস্তব প্রশিক্ষণ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রিয় অধ্যক্ষ মহোদয় স্যার, আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে যে এত সুন্দর একটা আমরা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান উপভোগ করলাম, এর নায়ক ছিল আমাদের প্রিন্সিপাল স্যার। আমরা জানতামও না, আমরা শুধু একদিন শুনছি, কিন্তু স্যার যে আমাদেরকে ইনডাইরেক্টভাবে বলছে, ইনভলভ হওয়ার জন্য, ডাইরেক্ট আমাদেরকে বলে নাই। তো আমরা আসলে ওইভাবে ছাত্রদের সাথে এই বিষয়ে কথাও বলি নাই। তো স্যারকে অনেক ধন্যবাদ, বিশেষ করে এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সবাই মিলে যে উপভোগ করলাম তার জন্য। স্পেশালি ধন্যবাদ হচ্ছে পক্ষদল এবং বিপক্ষ দল। আমাদের ছাত্ররা যে এত সুন্দর করে কথা বলতে পারে, ওরা যে একদম আমরা টিভিতে দেখি যে তার্কিকদের, ওদের মতো যে তারা সুন্দর করে বক্তব্য উপস্থাপন করতে পারে, সত্যি অবিশ্বাস্য। ধন্যবাদ দুই পক্ষকে, পক্ষদল বিপক্ষ দল। তো আমি আজকে আর বেশি কথা বলবো না। আজকে আমার মনে হয়
এই স্যারের মুখ থেকেই যদি তোমরা শুনো আজকে কোন দল বিজয়ী হয়েছে, তোমাদের বেশি আনন্দ লাগবে। কারণ স্যার এটার পেছনে নেপথ্যের যে নায়ক স্যার, তো স্যারই এটা ঘোষণা করুক। আমি স্যারের কাছে মাইক দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আমিও অনানুষ্ঠানিক কথায় এবং আমাদের সম্মানিত দুই ম্যাডাম ওনাদের আনুষ্ঠানিক কথায় যা বলার বলে ফেলছেন। এখন যেহেতু তারা আছে, বিশেষ করে আমরা মাইক ব্যবহার করতেছি, পাশে মসজিদ, অনেকে জামাতে নামাজ পড়ে, তা আমরা সংক্ষেপ করতেছি। এই ম্যাডাম যে কথাটা বলছেন এটা হলো অ্যাপোলজি। ফল ঘোষণার আগে বিচারকদের একটা অ্যাপোলজি দিতে হয়। অ্যাপোলজিটা আসলে যে কেন এরকম হইল, এই তোমরা যে পক্ষ দল বিপক্ষ দল বাইছে নিছ, এইখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু তোমরা ওই পক্ষ দল বিপক্ষ দল বাছার মধ্যেও একটা আইসা যায়। পক্ষ দল একটু অ্যাডভান্টেজ উপভোগ করে এবং বিপক্ষ দল এই অ্যাডভান্টেজটাকে ওভারকাম করা একটু প্রথমেই তারা পেছনে থাকে। সেই পেছনে থেকে সমানতালে যুদ্ধ হয়েছে এবং যুদ্ধের ফলাফলের তারতম্য মাত্র 2 নম্বর। এক দল 83, আরেক দল 85, অর্থাৎ বইয়ের ভাষায় বলতে হয় যে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। বিপক্ষ দল আজকে পারফর্ম ভালো করছে, কিন্তু তারা বিপক্ষ দলের ডিসঅ্যাডভান্টেজে একটু পিছিয়ে পড়ার কারণে এইটা তারা আর ওভারকাম করতে পারে নাই। তা আমি মনে করি যে মেসির দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেলে যে ফাইটটা দিতে হয়, এই ফাইটটা তারা দিছে। মেসি কেন, যে তারা কি সেরা না, তারা সেরা পক্ষ দল হওয়ার কারণে একটা অ্যাডভান্টেজ পেয়েছে। তো বিপক্ষ দল তাদের মনটা তারা ফলবোধ আজ করতে পারছে, তাদের মন খুব খারাপ। আমি মনে করি যে না, এই ভালো যুদ্ধ করছো। আর তারা তাদের ফেভারে একটা উক্তি ব্যবহার করছে সম্রাট নেপোলিয়নের। আজকে তোমাদেরকে বলে যাই, সম্রাট নেপোলিয়নকে আমরা দিগ্বিজয়ী বলি, কিন্তু উনি অপরাজেয় ছিলেন না। সম্রাট নেপোলিয়ন দিগ্বিজয়ী, সারা পৃথিবীতে ওনার বাণীটা উচ্চারিত হয় বহুবার। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। এই নেপোলিয়ন উনি অপরাজেয় নয়, পরাজিত হয়েছিলেন। বলতো কাদের সাথে পরাজিত হয়েছিলেন? 18 শতকে ফ্রান্সের সাথে না, উনি তো ফ্রান্সেরই সম্রাট নেপোলিয়ন। উনি রাশিয়ার সাথে যুদ্ধে যেয়ে পরাজিত হয়েছিলেন। ওইটা আমরা আরেকদিন বলবো, মানে কেন উনি পরাজিত হয়েছিলেন। এখন পর্যন্ত রাশিয়া যে সমস্ত যুদ্ধে জড়াইছেন, প্রথম বিশ্বযুদ্ধ বলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলো, রাশিয়া কখনোই হারে নাই। এটার নানা ধরনের কিছু কারণ আছে, এটা নিয়ে আমরা আরেকদিন ডিসকাস করব। তো সুতরাং যারা আজকে জয়ী হতে পারো নাই, আমরা মনে করি না যে খুব মন খারাপ করার কিছু আছে। আজকে বিতর্কে নম্বরের মূল্যায়নে বিজয়ী হয়েছে পক্ষ দল। পক্ষ দলকে অভিনন্দন, আর বিপক্ষ দলকেও সমানতালে ফাইট দেওয়ার জন্য তাদেরকেও আরো বেশি অভিনন্দন। আমরা সমাপনী দিন সবাইকে আমরা আমাদের সাধ্যমতো পুরস্কৃত করব। আর আজকে সেরা বক্তা কে হইতে পারে? তামান্না আক্তার তমা, তারাও তাকে অভিনন্দন। এখন দুই দল একটু আমাদের দুই পাশে আসো, আমরা একটা ফটো সেশন করি।